হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? চারদিকে বিশ্বকাপের হাওয়া বইতে শুরু করেছে, আর এর জন্য আমিও চিন্তা করলাম আপনাদেরকে একটা ভিডিও উপহার দেই। আজকের ভিডিওটা ব্রাজিলের সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়াড় পেলেকে নিয়ে। তার জীবন কাহিনীর উপর ভিত্তি করেই পুরো গল্পটা তৈরি করা হয়েছে। সামান্য জুতা পালিশ করা ছেলেটা কিভাবে ফুটবলের ইতিহাস বদলে দিয়েছিল তাই এক্সপ্লেন করতে চলেছি। তো বন্ধুরা, সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে শুরু করুন। গল্পের শুরুটা হয় ব্রাজিলের এক জরাজীর্ণ বস্তি থেকে। এখানকার প্রায় সব বাচ্চাই বেঁচে থাকার তাগিদে রাস্তায় জুতা পালিশ করার কাজ করত। কাজ শেষ হতেই তারা অভাবের সংসারে নানা রকমের পুরনো কাপড় চোপড় কুড়িয়ে সেগুলো একসাথে পেঁচিয়ে এক অদ্ভুত ফুটবল খেলায় মেতে উঠত। আমাদের এশিয়ার দেশগুলোতে যেমন অলিতে গলিতে ক্রিকেট উন্মাদনা দেখা যায়, ঠিক তেমনই লাতিন আমেরিকার এই দেশেও অলিতে গলিতে ফুটবলের রাজত্ব। তো একদিন ফুটবল খেলতে খেলতে বাচ্চারা কাদা পানিতে মাখামাখি হয়ে একাকার হয়ে যায়। এই দুরন্ত বাচ্চাদের দলেই ছিল ডিকো নামের একটি ছেলে, আর তার সাথে ছিল তার ছোট ভাই জুকো। কাদার চোটে জুকোকে চেনাই দায় হয়ে পড়ছিল। ডিকো যখন ভাইকে নিয়ে বাড়ি ফেরে, তখন মায়ের বকুনি থেকে বাঁচতে বানিয়ে বলে, মা, আসলে জুতা পালিশ করার কাজ শেষ করে যখন বাড়ি ফিরছিলাম তখন জুকো পা পিছলে নদীর কাদা পানিতে পড়ে গিয়েছিল। কিন্তু বোকা জুকো হুট করেই মুখ ফসকে আসল সত্যটা বলে দেয়। সে বলে, আরে না, ফুটবল খেলার সময় আমি কাদার মধ্যে আছাড় খেয়েছিলাম। এই কথা শুনে তাদের মা দুজনের উপর প্রচণ্ড রেগে যায়। ডিকোর মা আসলে কখনোই চাইতো না যে তার ছেলেরা ফুটবল খেলুক, কারণ এর পেছনে একটা বড় দুঃখের ইতিহাস রয়েছে। ডিকোর বাবা একসময় বেশ নামকরা ফুটবলার ছিল, কিন্তু খেলা চলাকালীন এক ভয়াবহ ইনজুরিতে তার একটা পা চিরতরে নষ্ট হয়ে যায়। ফলে মাঝপথেই শেষ হয়ে যায় তার ফুটবল ক্যারিয়ার। এখন সংসার চালাতে তিনি একজন সামান্য পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। তখন ছিল 1950 সাল। ওদিকে উরুগুয়েতে বসেছিল ফুটবল বিশ্বকাপের আসর, আর সেদিন ছিল ব্রাজিলের ভাগ্য নির্ধারণের ম্যাচ। দেশের সব মানুষ নিজেদের কাজকর্ম ফেলে রেডিওর সামনে এসে হুমড়ি খেয়ে পড়েছিল খেলা শোনার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন ব্রাজিল অত্যন্ত বাজেভাবে হেরে যায় এবং বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে যায়। এই দুঃসংবাদ আসার সাথে সাথে পুরো ব্রাজিলে যেন শ্মশানের মতো নীরবতা নেমে আসে। সবার চোখে জল গড়িয়ে পড়ে। ঘরের চালের উপর শুয়ে রেডিওতে খেলা শুনতে থাকা ছোট ডিকো ঢুকরে কেঁদে ওঠে। আসলে ব্রাজিলের মানুষ ফুটবলটাকে স্রেফ একটা খেলা হিসেবে নয়, নিজেদের জীবন দিয়ে ভালোবাসত। ঠিক ওই মুহূর্তে ডিকোর বাবা ছেলের পাশে এসে বসে। ছোট্ট ডিকো চোখের জল মুছতে মুছতে বাবাকে বলে, বাবা, তুমি দেখে নিও, আমি একদিন অবশ্যই ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতে আনব। ছেলের কথা শুনে বাবা মলিন হেসে বলে, আমি জানি তুমি ভালো খেলো বাবা, কিন্তু আমি চাই তুমি তোমার মায়ের কথা শোনো, ফুটবল থেকে নিজেকে দূরে রাখো। আসলে ওই ম্যাচটা হেরে ডিকোর বাবাও প্রচণ্ড ভেঙে পড়ছিল। পরদিন সকালে ডিকোর মা তাকে নিজের সঙ্গে কাজে নিয়ে যায়। বড়লোকদের একটা বাড়িতে ডিকো তার মায়ের সঙ্গে রান্নাঘর পরিষ্কার কাজ করে। কাজের মাঝখানে ডিকোর মাকে ঘরের ভেতরে পাঠানো হলে ডিকো একাই ওই রান্নাঘরে রয়ে যায়। চারদিকে সাজানো হরেক রকমের লোভনীয় খাবারের মাঝে ক্ষুধার্ত, অসহায় ও গরিব ডিকো নিজেকে সামলাতে পারে না। টেবিলের উপরে রাখা কেক থেকে একটা কেক খেয়ে নেয়। ঠিক তখনই সেই ঘরে ওই বাড়ির মালিকের ছেলে এবং তার ধনী বন্ধুরা হইচই করতে করতে ঢুকে পড়ে। তারা সবাই একটা নামকরা ফুটবল টুর্নামেন্টের ব্যাপারে কথা বলছিল, যেখানে বাচ্চাদের নিয়ে ফুটবল ম্যাচ হবে। আর নিয়ম হলো, যে বাচ্চারা সেখানে সবচেয়ে ভালো পারফর্ম করবে তাদেরকে সরাসরি বিখ্যাত সন্তোষ ফুটবল ক্লাবে খেলার সুযোগ দেওয়া হবে। প্রতিযোগিতার কথা শুনে ওখানকার সব বাচ্চারা দারুণ উত্তেজিত হয়ে পড়ে এবং একে একে বিখ্যাত সব ফুটবলারদের নাম নিয়ে বলতে লাগে যে তারা বড় হয়ে অমুক হবে তমুক হবে। কিন্তু এইসব শুনে ছোট্ট ডিকো তড়িৎ গতিতে বলে, আমি পেলের মতো খেলতে চাই। তার কথা শুনে সেখানে থাকা বড়লোকের বখাটে বাচ্চারা হো হো করে হেসে ওঠে এবং টিটকারি দিয়ে বলে, এই পেলে আবার কে? ডিকো তখন জবাব দেয়, কেন, সে তো ভাস্কো দা গামার গোলকিপার। আসলে ডিকো এখানে একটা মস্ত বড় ভুল করে বসেছিল, কারণ ভাস্কো দা গামা ক্লাবের ওই গোলকিপারের আসল নাম ছিল বিলে। ডিকো ভুল উচ্চারণে তাকে পেলে বলে ডেকে ফেলেছিল। এই কথা শুনে ওই বাচ্চারা হাসিতে ফেটে পড়ে এবং বলতে থাকে, কি এক পাগল রে বাবা, বিলেকে বলে কিনা পেলে। আচ্ছা, আজ থেকে তোকে আমরা এই নামেই ডাকবো, পেলে। এই বলেই এক ছেলে তাদের দামি ফুটবলটা ডিকোর দিকে সজোরে শট করে বসে। ফুটবলের ধাক্কায় রান্নাঘরে রাখা একটা পানি ভর্তি বালতি মেঝেতে উল্টে পড়ে যায়। ঠিক ওই মুহূর্তে ডিকোর মা সেখানে এসে হাজির হয়ে যায়। ঘরের এমন অবস্থা দেখে তাদের সামনে চাকরি হারানোর ভয় সে বারবার তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে শুরু করে। ডিকো অবশ্য বারবার বোঝানোর চেষ্টা করছিল যে দোষটা আসলে ওই বদমাশ বাচ্চাদেরই ছিল, কিন্তু তার মা তাকে একটা কথাও বলতে দিচ্ছিল না, কারণ সেখানে তারা ছিল চাকর। সেদিন ওই বাড়ি থেকে চলে আসার সময় ডিকো টেবিল থেকে টুর্নামেন্টের ওই লিফলেটটি লুকিয়ে সাথে করে নিয়ে আসে। বস্তিতে ফিরে এসে বন্ধুদেরকে জড়ো করে লিফলেটটি দেখায় এবং উত্তেজিত হয়ে বলে, আমরা একটা টিম বানাবো,
আর ওই টুর্নামেন্টে নাম লেখাবো। এই কথা শুনে ডিকোর ছোট ভাই জুকো ভয় পেয়ে ফিসফিস করে বলে, কিন্তু ভাইয়া, মা যদি একবার জানতে পারে তাহলে পিঠের চামড়া কিন্তু থাকবে না। ডিকো তাকে ধমক দিয়ে বলে, তুই একদম চুপ কর, যেমন কথা তেমন কাজ। ডিকো বস্তির সব ছেলেদের নিয়ে একটা ফুটবল টিম খাড়া করে ফেলে এবং টুর্নামেন্টে চলে যায়, যেখানে তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হতে হয় ওই বড়লোকদের বাচ্চাদের সঙ্গে, যাদের বাড়িতে ডিকোর মা কাজ করত। এদিকে ডিকোর টিমে এক অভাবী বন্ধু নিজের ঘরের বিছানার চাদর কেটে কষ্ট করে সবার জন্য একই রঙের একটা করে গেঞ্জি বানিয়ে নিয়ে এসেছিল। মাঠে নামার পর তার টিমের নাম দেওয়া হয় সুলেস, মানে জুতোহীন দল। ফুটবল মাঠে বস্তির এই জুতাহীন দলটা এক অবিশ্বাস্য জাদুতে খেলতে শুরু করে। একের পর এক ম্যাচ জিতে তারা সোজা ফাইনাল অবধি পৌঁছে যায়। ফাইনালে তাদের লড়াই ছিল সেই দ্য কিংস টিমের বিরুদ্ধে, যারা ডিকোকে পেলে বলে খ্যাপাত। ম্যাচের অ্যানাউন্সার যখন মাইকে ঘোষণা করে বলে সুলেস টিমের ক্যাপ্টেনের নাম হলো পেলে, ডিকো তখনই রাগে ফেটে পড়ে। এই নামটা সে কোনোভাবে সহ্য করতে পারত না। সবচেয়ে বড় সমস্যা ছিল ডিকোর দলের কোনো প্লেয়ারের পায়ে দেওয়ার মতো একজোড়া জুতাও ছিল না। ফাইনালে জুতা ছাড়া নামা যাবে না ভেবে তারা সবাই মিলে এক মাঝরাতে একটা সরকারি খাদ্য গুদাম থেকে কয়েক বস্তা বাদাম চুরি করে বাজারে বিক্রি করে দেয়, আর সেই চুরির টাকা দিয়ে কিছু পুরনো সেকেন্ড হ্যান্ড জুতা কিনে আনে। কিন্তু কপাল খারাপ, তাড়াহুড়া করে কেনা জুতাগুলো একটাও কারোর পায়ের সাইজ মতো হচ্ছিল না। অবশেষে ফাইনাল খেলা শুরু হয়ে যায়। বিপক্ষ দলের প্লেয়াররা ডিকোকে মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য বারবার মাঠের মধ্যে পেলে পেলে বলে ডাকতে শুরু করে। জুতো পায়ে দিয়ে ডিকোর দল মাঠে একদমই নড়াচড়া করতে পারছিল না, যার খেসারত তাদেরকে দিতে হলো চড়া মূল্যে। হাফ টাইম হওয়ার আগেই তারা বিপক্ষ দলের কাছ থেকে গুনে গুনে 6টা গোল খেয়ে বসে। খেলা শেষে স্কোরবোর্ডের অবস্থান 6/0। হাফ টাইমের ব্রেক আসতেই ডিকো সহ পুরো দলের প্লেয়াররা বিরক্তি হয়ে পা থেকে জুতাগুলো খুলে এক কোণে ছুঁড়ে ফেলে দেয়, কারণ জুতো দিয়ে ফুটবল খেলা এই বস্তির ছেলেগুলো রক্তের ছিল না। এরপর খালি পায়ে দ্বিতীয় অর্ধমাঠে নামতেই সুলেস টিমের রূপ এক নিমেষে বদলে যায়। তারা যেন মাঠে বাতাসের গতিতে ছুটতে শুরু করে এবং বিপক্ষ দলকে ভয়ঙ্কর রকমের টক্কর দিয়ে একে একে 6টা গোল দিয়েই শোধ করে। ম্যাচ এখন 6/6 স্কোর একদম টাই। এই ম্যাচে ডিকো একদম অবিশ্বাস্য ফুটবল খেলা দেখাচ্ছিল। গ্যালারির সাধারণ দর্শকরা মনোমুগ্ধ হয়ে তার ভুয়া নাম পেলে পেলে বলে চিৎকার করে পুরো মাঠ কাঁপিয়ে তুলছিল। আসলে বিপক্ষ দলের ওই ধনী ছেলেরা ডিকোকে হেয় প্রতিপন্ন করার জন্য টুর্নামেন্টের রেজিস্ট্রেশন ফর্মে তার নাম লিখে দিয়েছিল পেলে, কিন্তু আজ সেই নামটাই ইতিহাস গড়ার পথে। এবার ডিকো তার ওই নাম শুনে রাগ করে না, কারণ চারদিকে তখন পেলে নামের জয় জয়কার চলছিল। মাঠের এক কোণে দাঁড়িয়ে ডিকোর বাবাও ছেলের এই অতিমানবীয় খেলা দেখছিল এবং আনন্দে তার বুকটা ভরে উঠছিল, কারণ তার ছেলে তার চেয়েও অনেক বড় ফুটবলার হওয়ার যোগ্যতা রাখে, সেটা তিনি এই মুহূর্তে বুঝে গিয়েছিলেন। কিন্তু আনন্দের মাঝেই হঠাৎ করেই সেখানে ক্ষিপ্ত মহাজনরা এসে হাজির হয়, যাদের গুদাম থেকে বাদামের বস্তা চুরি করা হয়েছিল। লোকগুলোকে দেখে বাচ্চাদের পুরো দল মাঠ ছেড়ে পালাতে শুরু করে। পালাতে পালাতে ডিকো আর তার বন্ধু দিয়েগো এক ঝুম বৃষ্টির মধ্যে একটা মাটির সুড়ঙ্গের ভিতরে গিয়ে আশ্রয় নেয়। কিন্তু বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গেই মাটির সেই সুড়ঙ্গটি ধসে পড়তে শুরু করে। ডিকো কোনো মতে প্রাণ হাতে নিয়ে সুড়ঙ্গ থেকে বাইরে ছিটকে বেরিয়ে আসে, কিন্তু বেচারা দিয়েগো মাটির নিচে জ্যান্ত চাপা পড়ে সেখানেই মারা যায়। নিজের সবচেয়ে প্রিয় বন্ধুর এই করুণ মৃত্যুর জন্য ডিকো নিজেকেই অপরাধী মনে করতে শুরু করে। সে বাসায় ফিরে তার মায়ের কোলে মুখ লুকিয়ে অঝরে কাঁদতে লাগে। মা তাকে পরম মমতায় বুকে জড়িয়ে নেয়, কারণ সে জানত দুর্ঘটনা কারোর হাতে থাকে না এবং এর জন্য নিজেকে দায়ী করে কষ্ট পাওয়া বৃথা। ডিকো কাঁদতে কাঁদতে তার মাকে বলে, মা, আমি আর কোনোদিনও ফুটবল খেলবো না। আমি খুব ভালো ছেলে হয়ে থাকব, রোজ স্কুলে যাব আর মন দিয়ে পড়াশোনা করব। এই ঘটনার পর ডিকো সত্যি সত্যি ফুটবল খেলা একেবারে ছেড়ে দিয়েছিল। সে নিয়মিত স্কুলে যেত এবং স্কুল শেষে বাবার সঙ্গে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করত। কিন্তু ডিকোর বাবা ভেতরে ভেতরে চাইতেন যে তার ছেলে আবারও মাঠে ফিরুক, কারণ ফাইনাল ম্যাচের দিন তিনি তার ছেলের ভেতরে অন্যরকমের প্রতিভা দেখেছিলেন। একদিন বাড়ির পেছনে এক নির্জন আম গাছের নিচে দাঁড়িয়ে বাবা ডিকোকে বলেন, জানিস বাবা, ছোটবেলায় যখন আমার কাছে ফুটবল কেনার টাকা ছিল না, তখন আমি এই গাছের আম দিয়ে প্র্যাকটিস করতাম। কাঁচা আমগুলোকে জোরে শট মারতাম আর পাকা আমগুলোকে পায়ের উপরে ব্যালেন্স করতাম। বাবা মূলত ডিকোর ভেতরের ফুটবলারকে আবারও জাগিয়ে তোলার চেষ্টা করছিল। প্রথম ডিকো কোনো আগ্রহ না দেখালেও ধীরে ধীরে বাবার ভালোবাসার কাছে সে হেরে যায় এবং আম দিয়ে আবারও চুপি চুপি ফুটবলের জাদু প্র্যাকটিস করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকটা বছর কেটে যায় এবং সেই ছোট্ট ডিকো এখন 13 বছরের ছিপছাপ যুবক। একদিন হুট করে ডিকোর ভাঙা ঘরে এক ভদ্রলোক এসে হাজির হয়। ভদ্রলোক আর কেউ নয়, স্বয়ং বিখ্যাত সন্তোষ ফুটবল ক্লাবের ম্যানেজার। তিনি ডিকোর প্রতিভা দেখে তাকে সরাসরি সন্তোষ ক্লাবের জুনিয়র টিমে যোগ দেওয়ার প্রস্তাব দেন। ডিকো ওই ক্লাবে যোগ দেয় ঠিকই, কিন্তু সেখানে যাওয়ার পর দেখা যায় এক মস্ত বিপত্তি। ক্লাবের বাকি আধুনিক ছেলেদের সঙ্গে ডিকোর খেলার গতি একদমই উঠছিল না।
তাদের খেলার ধরন আর ডিকোর খেলার ধরন আকাশ পাতাল তফাৎ, ফলে প্রতিটা ম্যাচেই তার পারফরম্যান্স জঘন্য হতে শুরু করে। এই নিয়ে ডিকো নিজেও চরম মানসিক অবসাদে ভুগছিল। এক পর্যায়ে সে ধরে নেয় যে ফুটবল খেলা হয়তো তার ভাগ্যে নেই, তাই স্রেফ সময় নষ্ট না করে বাড়ি ফিরে যাওয়াটাই শ্রেয়। তাই ডিকো ক্লাবের হোস্টেল ছেড়ে ব্যাগ গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সে যখন লোকাল রেল স্টেশন ট্রেনের জন্য অপেক্ষা করছিল, তখন হঠাৎ করে তার সামনে এসে দাঁড়ায় ডেভিড নামের একজন প্রবীণ ভদ্রলোক। সে ছিল সন্তোষ ক্লাবের একজন সম্মানিত স্কাউট ও প্রাক্তন তারকা। ডেভিডও তার বিষণ্ণ মুখ দেখে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, একা ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ? ডিকো মাথা নিচু দিয়ে মলিন গলায় বলে, আমি চিরতরে বাড়ি ফিরে যাচ্ছি স্যার। ডেভিড অবাক হয়ে বলেন, কিন্তু কেন? ডিকো চোখের কোণে পানি নিয়ে বলে, কারণ আমি ওখানকার বাকি ছেলেদের মতো আধুনিক ফুটবল খেলতে পারি না। এখানে পড়ে থাকলে আমার কোনো ভবিষ্যৎ নেই। আর আমি যদি এখন বাড়ি ফিরে পড়াশোনা না করি, তাহলে আমাকে আমার বাবার মতো সারা জীবন বড়লোকদের ময়লা পরিষ্কার করেই দিন কাটাতে হবে। ডেভিডও তখন ডিকোর কাঁধে হাত রেখে বলেন, তুমি যেভাবে ফুটবল খেলো, তোমার খেলার ধরনটা পুরনো হলেও তুমি কিন্তু অসাধারণ। ডেভিডও তাকে আরও বুঝিয়ে বলে, একসময় যখন আমাদের কৃষ্ণাঙ্গ পূর্বপুরুষদের উপর গোলামের অত্যাচার চলত, তখন তাদের আত্মরক্ষা করার জন্য এক অদ্ভুত মার্শাল আর্টের জন্ম হয়েছিল, যার নাম ছিল জিঙ্গা। পরবর্তীতে এই জিঙ্গার ছন্দ ও পায়ের কারুকাজকে ফুটবল খেলার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়, আর তাতেই ফুটবল হয়ে ওঠে চোখের পলক কেড়ে নেওয়ার জন্য এক জাদুকরী খেলা। কিন্তু 1950 সালে ব্রাজিল বিশ্বকাপে হেরে যাওয়ার পর সবাই ভুল করে ভাবতে শুরু করে যে এই জিঙ্গা স্টাইলের কারণেই হয়তো দেশ হেরেছে। তাই দেশ থেকে এই স্টাইলকে একরকমের বিদায় জানানো হয়েছিল। কিন্তু তুমি যে ফুটবল খেলো, তোমার পায়ের জাদুতে এখনও সেই আদিম জিঙ্গা স্টাইল বেঁচে আছে। তুমি এই স্টাইলে ভীষণ পারদর্শী, আর ঠিক এই কারণেই তোমার আধুনিক কোচ হয়তো চায় না যে তুমি নিজের মতো করে খেলো। এখন তোমার সামনে দুইটা পথ খোলা আছে। প্রথমত, তোমার ভেতরের এই জিঙ্গা স্টাইলকে সবার সামনে মেলে ধরে তুমি কি করতে পারো তা পুরো বিশ্বকে জানিয়ে দেওয়া। আর দ্বিতীয়ত, ওই যে দেখো ট্রেন আসছে, তুমি চাইলে ট্রেন ধরে চিরতরে বাড়ি ফিরে যেতে পারো। এই কথাগুলো বলে ডিবোটো সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে ট্রেন চলে আসে, কিন্তু ডিকো আর ট্রেনে উঠে বসে না। তার ভেতরের ঘুমিয়ে থাকা ফুটবলার ততক্ষণে জেগে উঠেছে। সে ব্যাগপত্র নিয়ে সোজা ফুটবল মাঠে ফিরে আসে। মাঠে নেমে ডিকো আবারও কোচের ফর্মুলা ভুলে গিয়ে একেবারে নিজের চিরচেনা জিঙ্গা স্টাইলে মন ভরে খেলতে শুরু করে। খেলতে খেলতে সে এমন এক অসাধারণ গোল করে বসে, যা দেখে ডিকোর কোচের চোখ কপালে উঠে যায়। কোচ ডিকোকে ধমকে সুরে বলে, তুমি মাঠের মধ্যে এটা কি করলে ডিকো? ডিকো মাথা নিচু করে বলে, দুঃখিত স্যার, আর এমনটা হবে না। কিন্তু কোচ রেগে যাওয়ার বদলে মুগ্ধ হয়ে বলে, আরে না, আমি তো চাই তুমি এই কাজটা আবারও করে দেখাও। এবার ডিকো তার আসল রূপ দেখায়। সে জিঙ্গা স্টাইলে একে একে বিভিন্ন কৌশলে অনেকগুলো গোল করে পুরো দলকে তাক লাগিয়ে দেয়। ডিকোর এই অতিমানবীয় পারফরমেন্স দেখে কোচ আর তাকে জুনিয়র টিমে ফেলে রাখে না, সরাসরি তাকে প্রো টিমে যোগদান করিয়ে দেয়। এরপর মাত্র 15 বছর বয়সী ডিকোর হাত ধরে সন্তোষ ফুটবল ক্লাব একের পর এক ম্যাচ জিতে ইতিহাস গড়তে শুরু করে। তার পায়ের জাদুতে ক্লাবটির ঝুলিতে জমা হতে থাকে ভুরি ভুরি গোল। ধীরে ধীরে ডিকোর নাম পুরো দেশে ছড়িয়ে পড়তে শুরু করে। তবে মানুষ তাকে চেনে তার আসল নামে নয়, বরং পেলে নামেই তাকে এভাবে ডাকতে শুরু করে। এভাবেই দুর্দান্ত গতিতে সময় কেটে গেলে এবং ক্যালেন্ডারের পাতায় চলে আসে 1958 সাল। এই বছরই ছিল কাঙ্ক্ষিত ফুটবল বিশ্বকাপের আসর। ডিকোর বয়স তখন মাত্র 16 বছর। বিশ্বকাপের জন্য যখন মূল জাতীয় দল গঠনের খেলোয়াড়দের নাম ঘোষণা করা হচ্ছিল, তখন রেডিওতে একদম শেষ নামটি উচ্চারণ করা হয়, সেটা হলো ডিকো বা পেলে। এই অবিশ্বাস্য খবর শুনে ডিকো খুশিতে আত্মহারা হয়ে যায়। ডিকোর বাবাও ছেলের এই সাফল্যে আনন্দে অশ্রু ধরে রাখতে পারছিল না। বাবা ছেলেকে বুকে জড়িয়ে বলে, বাবা, পরপর হারে ব্রাজিলিয়ানদের এখন ফুটবলের উপর থেকে ভরসা একদমই উঠে গেছে। গতবারের বিশ্বকাপেও আমরা খুব বাজেভাবে হেরেছি। এখন তোমার উপর এক বিশাল দায়িত্ব। আমি তোমার ভেতরে এমন কিছু প্রতিভা দেখেছি যা একসময় আমার ভেতরেও ছিল না। আমি যখন ফুটবলার ছিলাম, আমিও এই জিঙ্গা স্টাইলে খেলার চেষ্টা করতাম। কিন্তু একদিন জিঙ্গা স্টাইলে শট নেওয়ার ঠিক আগ মুহূর্তে আমার মনের ভেতর থেকে সন্দেহের সৃষ্টি হয় এবং আমি দোটানায় পড়ে যাই। আর সেই দ্বিধার কারণে সেদিন আমার পা মারাত্মক ইনজুরির শিকার হয়, যা আমার কেরিয়ার একেবারে শেষ করে দেয়। তুমি কখনো মাঠের ভেতর এমন দোটানায় পড়বে না। শুধু নিজের মন প্রাণ উজাড় করে ফুটবলটাই খেলে যাও। এরপর ডিকোর বাবা তার হাতে চমৎকার একটা নতুন জার্সি উপহার হিসেবে তুলে দেয়, যার পেছনে বড় অক্ষরে লেখা ছিল পেলে। বাবার কাছ থেকে দোয়া ও বিদায় নিয়ে ডিকো অবশেষে ব্রাজিলের ইন্টারন্যাশনাল মূল দলের ক্যাম্পে চলে আসে। কিন্তু সেখানে গিয়ে ডিকো বড়সড় ধাক্কা খায়। প্র্যাকটিস ম্যাচ শুরু হওয়ার আগে জাতীয় দলের প্রধান কোচ ডিকোকে কড়া ভাষায় সতর্ক করে দিয়ে বলে, তুমি আন্তর্জাতিক ম্যাচে কোনোভাবেই ওই বস্তির জিঙ্গা স্টাইলে খেলতে পারবে না। এই স্টাইল সন্তোষ ক্লাবে হয়তো খেলেছ, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে এসবের কোনো জায়গা নেই। আসলে গত বিশ্বকাপের ব্যর্থতার ভয়ে কোচ এই প্রাচীন ও ঝুঁকিপূর্ণ স্টাইলকে ভীষণ অপছন্দ করত।
হতো। কিন্তু প্র্যাকটিস ম্যাচ শুরু হতেই ডিকো তার কোচের সেই নিষেধ এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেয়। তার কানে তখন বাজছিল বাবার দেওয়া সেই অমূল্য উপদেশ। সে মাঠে নেমেই তার জিঙ্গে স্টাইলে খেলতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত এই প্র্যাকটিস ম্যাচ চলাকালীন সময়ে বিপক্ষ দলের এক ডিফেন্সের ধাক্কায় ডিকোর হাঁটুতে এক মারাত্মক ইনজুরি হয়ে যায়। সেই চোটের কারণে ডিকোর বিশ্বকাপ খেলার সব আশা যেন এক নিমিষেই ফিকে হয়ে যায়। শারীরিক ও মানসিক প্রচণ্ড কষ্ট নিয়ে ডিকো ক্যাম্প থেকে বাড়িতে ফোন করে এবং কেঁদে কেঁদে তার মাকে বলে, আমার হাঁটুতে খুব বাজেভাবে একটা ইনজুরি হয়ে গেছে। ডিকোর মা এই কথা শুনে ভেতরে ভেতরে শিউরে ওঠে, কারণ ঠিক এমনই এক অভিশপ্ত ইনজুরির কারণে তার স্বামীর পুরো ফুটবল ক্যারিয়ার ধ্বংস হয়ে গিয়েছিল এবং তিনি এখন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতে বাধ্য হয়েছেন। ডিকো অনুশোচনায় পড়তে পড়তে বলে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা। আমার ফুটবল না খেলে মন দিয়ে স্কুলে যাওয়া উচিত ছিল। মা তখন তাকে অভয় দিয়ে বলে, না বাবা, ভেঙে পড়ো না, আমরা সব সিদ্ধান্ত একসাথেই নিয়েছি। আর তোমার পরিস্থিতি যাই হোক না কেন, আমরা সবসময় তোমার পাশেই আছি। পরদিন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ডিকোকে আশ্বস্ত করে বলে, সে হয়তো পরবর্তী সেশন বা ম্যাচের দিকে মাঠে যেতে পারে। ঠিক তখনই রেডিওর স্পিকারে খবর ভেসে আসে, 1950 থেকে 1954 সালের ভরাডুবির পরেও ব্রাজিল দল কোনো শিক্ষা গ্রহণ করেনি। এখনও ব্রাজিলের তরুণ খেলোয়াড়রা মাঠের ভেতরে সেই পুরনো আদিম স্টাইলেই খেলে এবং নিজেদের ইচ্ছে করে ইনজুরি মুখে ঠেলে দিচ্ছে। খবরটি মূলত ডিকোকে উদ্দেশ্য করে ব্যঙ্গ করে বলা হয়েছিল। এই সমালোচনা শুনে কোচ রেগে গেলেও ডিকোকে সরাসরি কিছু বলে না। অবশেষে 1958 সালের বিশ্বকাপ টুর্নামেন্ট শুরু হয়ে যায়। তবে প্রথম ম্যাচের আগে ডাক্তার ডিকোকে আড়ালে ডেকে নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে বলে, ডিকো, মাঠে নামলে নিজের হাঁটুর খেয়াল রেখো, কারণ এরপর যদি আর একটাও জোরালো আঘাত লাগে তাহলে চিরতরে তোমার ফুটবল ক্যারিয়ার শেষ হয়ে যাবে। ডিকো ডাক্তারের কথা মাথায় রেখে শুরুর ম্যাচগুলো খুব সাবধানে ও রয়েস হয়ে খেলতে শুরু করে। ডিকোকে ছাড়াই ব্রাজিল দল এক এক করে ম্যাচ জিতে বীরদর্পে সেমিফাইনালে পৌঁছে যায়। সেমিফাইনালে ব্রাজিলের মুখোমুখি হয় শক্তিশালী ফ্রান্স। হাফ টাইমের ব্রেক চলার সময় ডিকো ড্রেসিং রুমে গিয়ে তার দলের সহ খেলোয়াড় তথা মূল স্ট্রাইকার জশের পাশে গিয়ে দাঁড়ায়। জশ ইনজুরির অজুহাত দিয়ে বেঞ্চে বসেছিল। ডিকো তাকে অনুরোধ করে বলে, তোমার পা যদি এখন কিছুটা ঠিক থাকে তবে তুমি পরের হাফে মাঠে নামো, কারণ আমি তোমার মতো এত নিখুঁত ও আধুনিক ফুটবল খেলতে পারি না। কিন্তু জশ ডিকোর দিকে তাকিয়ে একগাল মলিন হেসে বলে, আমার পা আসলে ঠিকই আছে ডিকো, আমি সারা জীবন ইউরোপিয়ানদের মতো আধুনিক ফুটবল খেলতে চেয়েছি, কিন্তু আজকে মাঠের লড়াইয়ে এসে বুঝতে পারলাম যে আমি আসলে একজন খাঁটি ব্রাজিলিয়ান। তোমার মনে আছে ডিকো, তুমি যখন সন্তোষ ক্লাবের হয়ে নিজে সেই জিঙ্গে স্টাইলে খেলে সবাইকে মুগ্ধ করেছিলে? আজকে এই কঠিন সময় আমাদের ঠিক সেই জিঙ্গে স্টাইলে খেলা প্রয়োজন। জশের মুখে এমন অনুপ্রেরণাদায়ক কথা শুনে ডিকোর মনের সব ভয় আর দ্বিধা এক নিমেষেই উড়ে যায়। সে নতুন আত্মবিশ্বাসে বুক চিতে মাঠের ভেতরে নেমে পড়ে। মাঠে পা রাখতে ডিকো তার সেই পুরনো জাদু করে জিঙ্গে স্টাইলে খেলতে শুরু করে। তার পায়ের অবিশ্বাস্য জাদুতে ফ্রান্সের ডিফেন্ডাররা পারছিল না। দেখতে দেখতে ডিকো এক চোখ ধাঁধানো বাইসাইকেল শটে অসাধারণ এক গোল করে বসে। পুরো স্টেডিয়ামের গ্যালারি জুড়ে তখন দর্শকদের উল্লাস আর চারদিকে খুশির বন্যা বয়ে যায়। ডিকো এখানেই থামে না। নিজের সেই চিরচেনা ছন্দে ফ্রান্সের রক্ষণভাগকে তছনছ করে পরপর আবারও দুইটা জাদুকরি গোল করে বসে। স্কোরবোর্ডের অবস্থা তখন 4-1। ফ্রান্সকে এক প্রকার উড়িয়ে দিয়ে ব্রাজিল সেদিন সেমিফাইনালের ম্যাচটা জিতে সোজা ফাইনালে চলে যায়। এই অবিশ্বাস্য জয়টা কেবল ডিকোর পায়ের জাদুর কারণেই সম্ভব হয়েছিল। আর তাই সেদিনের পর থেকে পুরো ব্রাজিলের ঘরে ঘরে পেলে নামের খুশির বন্যা বইতে শুরু করে। কারণ সেমিফাইনালে জেতার পরই ব্রাজিল সরাসরি ফাইনালে পৌঁছে গিয়েছিল। আর ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হতে চলেছিল আয়োজকদের সুইডেন। মহালড়াইয়ের আগে প্রথা অনুযায়ী সুইডেন ও ব্রাজিলের কোচ একসঙ্গে একটা প্রেস কনফারেন্সে হাজির হয়। সেখানে সুইডেনের কোচ ব্রাজিল দলকে এরকমের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছিল। ব্রাজিল দলের খেলায় কোনো নিয়মানুবর্তিতা নেই, কোনো সঠিক পরিকল্পনা বা গতি নেই। তারা মাঠের ভেতরে যা ইচ্ছা তাই উল্টোপাল্টা করে খেলে। প্রতিপক্ষের কোচের মুখে নিজের দেশের এমন অপমান শুনে ব্রাজিলের কোচের ভেতরটা জ্বলে উঠছিল। সে আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স ছেড়ে চলে যায়। সেখানে সব খেলোয়াড়দের সামনে দাঁড়িয়ে তিনি বুক চেতিয়ে বলেন, আমি চাই না আগামীকাল বিশ্ববাসী আমাদের সুইডেনের মতো খেলতে দেখুক। আমি চাই পৃথিবী আমাদের আসল রূপটা চিনুক। আর আমাদের সেই আসল রূপের ফুটবল মানেই হলো আমাদের নিজস্ব জিঙ্গা স্টাইল। আমি জানি না আগামীকাল ফাইনালে আমরা জিতবো নাকি হারবো, তবে আমি শুধু একটা জিনিসই দেখতে চাই যে আমরা আমাদের নিজেদের স্টাইলে সুইডেন সহ পুরো পৃথিবীকে একটা মনে রাখার মতো দুর্দান্ত ম্যাচ উপহার দিতে চলেছি। কোচের এই তেজস্বী বাণী শুনে পুরো দল যেন উন্মাদে ফেটে পড়ে। পরদিন ফাইনালে ঐতিহাসিক ম্যাচ খেলা শুরু হয়ে যায়। খেলা শুরু হতেই সুইডেনের ডিফেন্ডাররা পেলের উপরে কড়া নজরদারি রাখতে শুরু করে, যাতে সে কোনোভাবেই নিজের পায়ের জাদু দেখানোর সুযোগ না পায়। কিন্তু এই তুমুল রেষারেষির মাঝেই ম্যাচের মাত্র 4 মিনিটের মাথায় সুইডেন দল হুট করে ব্রাজিলকে একটা গোল করে বসে। ফাইনালে শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়ায় পুরো ব্রাজিলের ঘরে ঘরে যেন এক শ্মশানের নীরবতা আর শোকের ছায়া নেমে আসে। কিন্তু পেলের মনোবল এতে বিন্দুমাত্র ভাঙে না। সে নিজের উপরে পূর্ণ বিশ্বাস রেখে সিংহের মতো গর্জে ওঠে,
এবং মাঠের দখল নিজের পায়ে নিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই পেলের এক জাদুকরী শটে ব্রাজিল সেই গোল পরিশোধ করে দেয়। এই এক গোলের ম্যাজিকে ব্রাজিল দল যেন আরও দ্বিগুণ শক্তিশালী ও ভয়ঙ্কর হয়ে যায়। তারা প্রতিপক্ষের উপর একের পর এক সাঁড়াশি আক্রমণ চালাতে শুরু করে এবং প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আরও একটা গোল দিয়ে 2-1 ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধ ব্রাজিলের এই আক্রমণাত্মক ফুটবল থামেনি। পেলের পায়ের ড্যান্সিং ফুটবলের সামনে সুইডেনের রক্ষণভাগ তাসের ঘরের মতো ভেঙে যায়। ব্রাজিল এক এক করে সুইডেনকে মোট 5টা গোল দিয়ে বসে। বিপরীতে সুইডেন দল শত চেষ্টা করেও পুরো ম্যাচে মাত্র 2টা গোল শোধ করতে পারে। পুরো স্টেডিয়াম জুড়ে তখন সুইডিশ দর্শকদের নীরবতা নেমে আসে। আর ওদিকে পুরো ব্রাজিলের কোটি কোটি মানুষের চোখ বেয়ে তখন আনন্দ অশ্রু গড়িয়ে পড়ছিল, কারণ ব্রাজিল অবশেষে তাদের ফুটবল ইতিহাসের প্রথম বিশ্বকাপ ট্রফিটি জয় করেছে। আর এই অসম্ভবকে সম্ভব করেছে তাদের বস্তির সেই ছোট্ট ছেলে ডিকো, যে আজ পুরো বিশ্বের কাছে পেলে নামের নিজের এক নতুন সাম্রাজ্য তৈরি করেছে। চারদিকে তখন কেবল একটা নামের জয়ধ্বনি উঠছিল, পেলে। ফুটবল ইতিহাসে ব্রাজিল আর সুইডেনের এই ফাইনাল ম্যাচটাকে এমন এক অবিস্মরণীয় লড়াই বলা হয়, যা বিশ্ববাসী কোনোদিন হয়তো ভুলতে পারবে না। কারণ এই ঐতিহাসিক জয়ের পর থেকেই ব্রাজিলের সেই ঐতিহ্যবাহী জিঙ্কা স্টাইল পুরো পৃথিবীতে এতটাই জনপ্রিয় হয়ে উঠছিল যে বিশ্বের বড় বড় খেলোয়াড়রাও এই অনন্য শৈলী দেখতে আর শিখতে আসত। ফুটবলে তার এই অসামান্য অবদানের প্রতি সম্মান জানিয়ে 1961 সালে ব্রাজিলের সরকার পেলেকে তাদের দেশের অফিসিয়ালি জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করে দেয়, যাতে ইউরোপে কোনো বড় ক্লাব তাকে টাকার জোরে কিনতে না পারে। পেলের এই সাফল্যের রথ এখানেই থেমে থাকেনি। এরপর 1962 এবং 1970 সালের বিশ্বকাপও ব্রাজিলের ঘরে আসে। ফুটবল বিশ্বে পেলে হলো একমাত্র খেলোয়াড় যিনি নিজের দেশের হয়ে 3টি বিশ্বকাপ জয়ের এক অবিশ্বাস্য কীর্তি গড়েছিলেন, যা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। নিজের দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে তিনি সর্বোচ্চ 1283টি গোল করার এক পাহাড়সম রেকর্ড নিজের ঝুলিতে করে রেখেছেন। তবে এত রেকর্ড গড়লেও পেলের জীবনের একটা মাত্র আক্ষেপ রয়ে গিয়েছিল। তিনি তার বাবার একটা বিশেষ রেকর্ড কোনোদিনও ভাঙতে পারেননি, আর সেটা হলো একটা অফিসিয়াল ম্যাচে একাই 5টি গোল করে দেখিয়েছিলেন। এই অনন্য রেকর্ডটি চিরকাল পেলের বাবার নামে অক্ষত রয়ে গিয়েছিল। এছাড়া পরবর্তীতে অলিম্পিক কমিটির পক্ষ থেকে পেলেকে শতাব্দীর সেরা ক্রীড়াবিদ বা শ্রেষ্ঠ খেলোয়াড় উপাধিতে ভূষিত করা হয়। তো বন্ধুরা, এটাই ছিল ফুটবল দুনিয়ার সম্রাট কিংবদন্তি পেলের শূন্য থেকে শিখরে ওঠার এক রূপকথার মতো বাস্তব জীবন কাহিনী। ভিডিও ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর আপনার দল এবং আপনার প্রিয় খেলোয়াড়ের নাম অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।